আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত এবং শুরুতে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সাফল্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংসের দাবি করছেন, সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তথ্য পাওয়া গেছে অক্ষতই রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও এই তথ্য ফাঁসকে মার্কিন প্রেসিডেন্টকে খাটো করার চেষ্টা বলে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। গোয়েন্দা রিপোর্ট এবং প্রশাসনের পাল্টাপাল্টি অবস্থানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংসের লক্ষ্যেই চালানো হয়েছিল এ হামলা। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানে যুক্তরাষ্ট্র, যেগুলো বিস্ফোরিত হওয়ার আগে 18 মিটার কংক্রিট অথবা 61 মিটার মাটি ভেদ করতে সক্ষম। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিএনএন। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ও সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক মূল্যায়ন বলছে, বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানার পরও ইরানের পারমাণবিক স্থাপনায় থাকা সেন্ট্রিফিউজগুলো অক্ষত। কার্যক্রম শুধুমাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস এই গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করার চেষ্টা বলে অভিহিত করেছে। ট্রুথ সোশ্যালে তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট। এই তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে 12 দিনের যুদ্ধ শেষে ইরান ও ইসরায়েল উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। তেহরানে এই উপলক্ষে উদযাপন করছে ইরানিরা। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলের ঐতিহাসিক বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিবির আমিন, নিউজ 24। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও 3 জনকে ফাঁসি দিল ইরান। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক একদিন পরই এই ঘটনা ঘটল। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগ। রয়টার্স জানায়, বুধবার তুরস্কের সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়ায় তাদের ফাঁসি কার্যকর করা হয়। এর আগে গত রবি ও সোমবারও মোসাদের গুপ্তচর সন্দেহে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। ইসরায়েলি হামলার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তেহরানের মানুষ। যুদ্ধবিরতি কার্যকরের পর কেমন আছেন সেখানকার মানুষ? দর্শক, কিছুক্ষণ আগে নিউজ 24-কে সবশেষ তথ্য জানিয়েছেন রেডিও তেহরানের সাংবাদিক GM আব্দুর রশিদ। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে 12 দিনের সংঘাতের পর, এবং বলা চলে যে তেহরানে স্বস্তি নেমে এসেছে মানুষের মধ্যে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে আজ। কিন্তু তার মধ্যেও একটি ভয়াবহ খবর রয়েছে। যদিও ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই যে যুদ্ধবিরতি তাদের সাথে যেটা হয়েছে, সেখানে তাদের অন্য কোনো অভিসন্ধি আছে কিনা সে ব্যাপারে কিন্তু এই যুদ্ধবিরতির ব্যাপারটি নিয়ে ইরান খুব সচেতনভাবে এবং বিচক্ষণতার দৃষ্টি দিয়ে এগোচ্ছে। তাদেরকে বিশ্বাস করা কঠিন একটা ব্যাপার, কারণ এর আগে আমরা দেখেছি ইসরায়েল হামাসের সাথে, লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করেও সেটি রাখেনি। তো সেই জায়গা থেকে অবিশ্বাসের জায়গা তো আছে। এছাড়া একটি ভয়াবহ খবর হচ্ছে, তেহরানে আজ মোসাদের পেইং এজেন্ট বেশ কয়েকজন ধরা পড়েছে। ইরানে মার্কিন হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নেদারল্যান্ডসে শুরু হয়েছে নেটোর 2 দিন ব্যাপী শীর্ষ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর এটি তার প্রথম নেটো বৈঠক। ইউরোপীয় মিত্ররা প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% উন্নীত করতে সম্মত হয়েছে, যা ট্রাম্পের দীর্ঘদিনের দাবি ছিল। তবে ইরানের সাথে চলমান সংকট এবং রাশিয়ার প্রতি ট্রাম্পের মনোভাব ইউরোপের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই সম্মেলন সত্যি ইউরোপের আত্মরক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে কিনা, নাকি মার্কিন ইউরোপ সম্পর্কে আরো ফাটল ধরাবে, সেদিকেই এখন নজর সবার। এবার অন্য প্রসঙ্গ।
পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। সাক্ষ্য দিতে আহ্বান জানানো হয়েছে 14 জনকে। তাদের মধ্যে আছেন শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ বেশ কজন রাজনৈতিক নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে পাওয়ার কথা জানিয়েছে কমিশন। বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। কমিশনের প্রধান জানান, এই হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা, মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি। এর 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। হত্যাকাণ্ডের পর ঘটনার কারণ ভিন্ন খাতে নিতে চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়, জানান কমিশন প্রধান। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এখনো 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি। এ কারণে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে না হয়ে বর্তমান সরকারের অধীনে করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানান তিনি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর একটি পদ্ধতি, যার জন্য আনুষ্ঠানিকভাবে দাবি তুলেছেন। 1,10,00,000 মানুষ ভোটিং থেকে দূরে আছে। এই রেমিটেন্স যোদ্ধাদের অধিকার ফিরিয়ে দিতে পোস্টাল ভোট বা অনলাইন ভোট 2টি পদ্ধতিকেই অগ্রাধিকার দিচ্ছে জামায়াত। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি। তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মে সরকার থাকুক না কেন, সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরিবেশ রক্ষায় সরকারি অফিস আদালতে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশের জনগণকেও তা বর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বুধবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অনুষ্ঠান হয়। পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পরিবেশ ও জলবায়ু ইস্যুতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, সমাধান করতে হবে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবো। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে। কাজে আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নেই।
প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ বিগ্রহ সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে এই কথা উল্লেখ করে তিনি বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে বনে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। অধ্যাপক ইউনুস বলেন, নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে, যেমন তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে। জলবায়ু মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ তৈরিতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষ হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। উল্লেখ ছিল না, আমরা বলেছি এটাকে আপনারা উল্লেখ করুন, এটাকে উল্লেখ করে এটা টার্মস রেফারেন্স কি হবে এটাকে নির্দিষ্ট করুন। এক, আর দুই হচ্ছে এটা কোনোভাবেই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সাথে এটা সাংঘর্ষিক নয়। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তিনি কার্যকরভাবে তিনি প্রয়োগ করবেন, কিন্তু এটা গণতান্ত্রিক রাজনৈতিক একটা জবাবদিহিমূলক ব্যবস্থার ভেতরে। শেষ যে কথাটা বলে শেষ করব, এই কমিটি কাজ করবেন ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ নেবার আগে পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার যখন কাজ করবে তখন এই কমিটি অটোমেটিক্যালি তখন বিলুপ্ত হয়ে যাবে। ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে যখন আবার নতুন সরকার গঠন করবে তখন তো উপাদানটা তখন সেখানে পরিবর্তন হবে, তখন আবার সেখানে নতুনভাবে এই সাংবিধানিক পদের নিয়োগ কমিটির তখন এটা গঠিত হবে। আর কমিটিগুলোর জবাবদিহিতা, তার যে অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নটা আমরা বলেছি সেটাকে সুনির্দিষ্ট করা দরকার। মানুষ যেন আশ্বস্ত হতে পারে। এত সংস্কারের কথা বলছি, কিন্তু আসলে যদি গোড়ায় যদি গলত থাকে তাহলে কিন্তু কোনো সংস্কার আখেরে কোনো ফলাফল দেবে না। জুলাই সনদ তৈরিতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে এখনো বৈঠক চলছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের। আমরা সেখানে ব্রিফিংয়ে যুক্ত ছিলাম সরাসরি। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন করেছে সনদ তৈরিতেও সবাই ঐক্যবদ্ধ হতে পারবে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত সহ 30টি দলের প্রতিনিধিরা। বৈঠকে 5টি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব। এর আগেও এই 5টি বিষয় প্রাথমিক আলোচনায় ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে উঠে রেখে সকলেই মিলে আমরা অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন, সংশোধন, সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় শেখ হাসিনার বিরুদ্ধে চলা আদালত অবমাননার মামলায় স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে নতুন আইনজীবী আমির হোসেনকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এই মামলার শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালত বলেন, ফেসবুকে শেখ হাসিনার বিচার চেয়ে পোস্ট দিয়ে আমিনুল গনি নিরপেক্ষতা হারিয়েছেন। এখন তিনি যদি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালান সেটা ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করবে
প্রশ্ন উঠতে পারে। এদিকে এই মামলার শুনানি করতে অ্যামিকাস কিউরি KM মশিউজ্জামানকে 1 সপ্তাহ সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি হবে 2 জুলাই। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি অনলাইনে ছড়িয়ে পড়া এমন বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,594 জন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী 86,040 জন এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী 1,09,477 জন। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় নকল ও প্রশ্ন ফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টার 15 আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। নগর ভবনে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে সরকার প্রতিহিংসামূলক কোনো আচরণ করলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার সকালে শপথ না পড়ানো এবং নগর ভবনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, মঙ্গলবার আন্দোলনে হামলাকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন। এ সময় তিনি অভিযোগ করেন, শপথ না পড়িয়ে সরকার একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। এছাড়াও নবাগত একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে সরকার পর্যায়ক্রমে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে সোমবার 23 জুন 2025 তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দু মাত্র কোনো বিষয় নেই। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। রাজধানীর আগারগাঁওয়ে যৌক্তিক সংস্কারের দাবিতে চলছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, কর্মকর্তা কর্মচারীরা কি বলছেন জানাবেন কর্মসূচির আপডেট। ধন্যবাদ সারা আপনাকে। আমি এই মুহূর্তে আছি এনবিআর ভবনের ভেতরে, যেখানে কিন্তু আজকে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলছে কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি। এবং আজকে কিন্তু দ্বিতীয় দফার তৃতীয় দিন চলছে এই অবস্থান কর্মসূচি এবং আন্দোলন। এবং তারা যদি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যানকে অপসারণ না করা হয় তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি সরে যাবেন না। একটি বড় বিষয় হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু বিশেষ কর, কাস্টমস ও ভ্যাটের কর্মকর্তাদেরকে আলোচনার জন্য আহ্বান করা হয়েছে। তবে আমাদের সাথে কথা হয়েছে এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতির। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেই চিঠিতে কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে মেনশন করা হয়নি। আর ঠিক সেজন্যই তারা বলেছেন তারা এ ধরনের কোনো চিঠি পাননি। আর ঠিক যদি চিঠি পেয়েও থাকতেন, যতক্ষণ পর্যন্ত না এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না করা হয়, তারা জানিয়েছেন কোনো ধরনের আলোচনা তারা বসবেন না। অর্থাৎ স্পষ্ট ভাষায় তারা কিন্তু সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছেন। একই সাথে আমাদেরকে জানিয়েছেন যদি আগামী 27 তারিখের মধ্যে তাদের সবগুলো দাবি মেনে না নেওয়া হয়, তাহলে 28 তারিখ থেকে কিন্তু তারা কমপ্লিট শাটডাউন দেবেন। সেখানে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত বাকি সব ধরনের সেবা বন্ধ থাকবে কাস্টমস, কর ও ভ্যাট বিভাগের। আর আজকে তৃতীয় দিনে কিন্তু সকাল 12টা থেকে তারা এখানে বসেছেন কলম বিরতিতে। এবং একই সাথে কিন্তু দেশের সবগুলো কাস্টমস, কর ও ভ্যাটের অফিসে কিন্তু কলম বিরতি চলছে এবং অবস্থান কর্মসূচি চলছে। এই মুহূর্তে কিন্তু তারা এনবিআর ভবনের ঠিক নিচেই বসে আছেন এবং জানিয়েছেন এখন তাদের দাবি একটি এবং এক দফা দাবি, সেটি হচ্ছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ। এনবিআর ভবনে এই যে তারা বসেছেন, আজকে কিন্তু দ্বিতীয় দফার তৃতীয় দিন চলছে এবং এই আন্দোলনটি কিন্তু গিয়ে ঠেকবে বলেছেন কমপ্লিট শাটডাউনে। এনবিআর ভবন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
মাদক পাচার বিরোধী দিবস উপলক্ষে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দুঃখিত দর্শক, আমরা পরবর্তীতে চেষ্টা করব সেখানে সরাসরি যুক্ত হওয়ার, এই মুহূর্তে নয়। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও পঞ্চগড়ে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ লাগানো বন্ধ হচ্ছে না। লাখ লাখ গাছ সুপেয় পানি শোষণ এবং ভূমির উর্বরতা নষ্ট করে প্রাণ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। পুরনো ইউক্যালিপটাস কেটে ফেলে পরিবেশ বান্ধব গাছ লাগানোর দাবি পরিবেশ কর্মী এবং স্থানীয়দের। সরকার হায়দারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকারক হওয়ায় গত 5 মে নিষিদ্ধ করে সরকার। তবুও এসব গাছ লাগানো বন্ধ হচ্ছে না। বন বিভাগের তথ্য মতে পঞ্চগড়ে কেবল বন বিভাগই প্রায় 2052 একর জমিতে ইউক্যালিপটাসের বাগান করেছে। প্রায় 52 লাখ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রয়েছে এই জেলায়। এছাড়া স্থানীয়দের লাগানো আরও প্রায় 50 লাখ ইউক্যালিপটাস গাছ রয়েছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে একটি ইউক্যালিপটাস গাছ আশপাশের প্রায় 10 ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় 50 ফুট নিচের পানি শোষণ করে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয়। ফলে মাটি শুষ্ক হয়ে পানি শূন্যতা দেখা দেয়, কমে যায় মাটির উর্বরতা। এতে আশেপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না। গাছের পাতা পানিতে পড়লে মাছের বৃদ্ধি হয় না, মারা যায় পোকামাকড়ও। এসব গাছ কেটে পরিবেশ বান্ধব ফল, ফুল, কাঠ এবং ঔষধি গাছ লাগানোর দাবি পরিবেশবাদী এবং সচেতন মহলের। গাছগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু গাছগুলা কাটা হচ্ছে না, আর এর কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার জমি না আবাদ হয় না। এই যে দেখেন পাশে আমার বাগান, আমি তো ক্ষতিগ্রস্ত, আমার বাগানে কিছুই নাই। এই পুরা লাইনটাই ইউক্যালিপটাস গাছ, তো এখানে 10-12 হাত জমি আবাদ হয় না। জমি যদি আবাদ না হয় তো খাদ্য কিভাবে হবে? সব গাছ কর্তন করে নতুন করে ফলজ, বনজ এবং আপনার ঔষধি গাছ লাগানো উচিত। এ ব্যাপারে স্থানীয় বন বিভাগের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। যেহেতু বৃক্ষ বিষয়ে বন বিভাগ থেকে এই বিষয়টা মনিটরিং করা হবে, তার পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকেও সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হবে। পঞ্চগড়ের 123 কিলোমিটার রাস্তায় লাগানো হয়েছে ইউক্যালিপটাস গাছ। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, এবার অর্থ বাণিজ্য সংবাদ। দিন দিন বাড়ছে দেশ থেকে টাকা পাচারের মাত্রা। বলা যায় টাকা পাচারে সম্প্রতি ভেঙেছে অতীতের সব রেকর্ড। তথ্য বলছে 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও টাকার পরিমাণ বেড়েছে 33 গুণ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশে অর্থ স্থানান্তরের সুযোগের কারণে সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ বাড়ছে। বলেন আইনি জটিলতা থাকায় পাচার করা টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে।